আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের বেশ কিছু ধারণা হয়ে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ নাগরিক যারা, তারা কিন্তু তাদের একটা মতামতের জায়গা ইতিমধ্যেই তারা নিজেদের ভেতরে সেট করে ফেলেছে। চায়ের দোকানে যাবেন, আপনি রাস্তায় যাবেন কিংবা আপনি যেকোনো দোকানে আপনি যান, আপনি গেলে দেখতে পাবেন যে ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের নির্বাচনকে ঘিরে কাকে ভোট দিব, কাকে না দিব, সেগুলো নিয়ে একটা মতামত, একটা আড্ডা কিন্তু চলছে। আজকের আমার যেই মুখ্য বিষয় সেটি হচ্ছে কর্নেল অলিকে নিয়ে, যিনি বিএনপির সবথেকে কাছের একজন ব্যক্তি বলা যায় এবং তিনি এর আগেও বিএনপিতে ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার তার নিজের একটি দল তৈরি করে কিন্তু সেখানে তিনি আহ, দলের চেয়ারম্যান হিসেবেই তিনি আছেন। কর্নেল অলি সমাজের এবং রাজনৈতিক কিংবা আমরা যদি বলি কূটনৈতিক সব দিকেই কিন্তু কর্নেল অলি খুবই সম্মানিত একজন ব্যক্তি। সম্প্রতি আমরা যেটি দেখতে পেয়েছি, এটি খুবই পুরনো সংবাদ যে কর্নেল অলি কিন্তু আপনার জামায়াতের জোটে যোগ দিয়েছেন এবং তার জোট করাটা সবথেকে, মানে তার জোট করাটা বড় বিষয় নয়। তার বড় বিষয়টি সেটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক আর্মি পার্সন, সেনাবাহিনীর একজন কর্মকর্তা। সেই কর্নেল অলি যখন জামাতের সঙ্গে জোট করে তখন কিন্তু সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে ভাবতে বাধ্য করে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কর্নেল অলির জীবন আমরা যদি একটু দেখি, তিনি কিন্তু মোটামুটি একটা সম্মানের সাথেই ছিলেন। কিন্তু হঠাৎ করে তার রাজনৈতিক জোট যখন তাকে নিয়ে, মানে তার রাজনৈতিক জোট করাটি যখন আপনার সমাজের সর্বস্তরে এটি নিয়ে যখন কথা হয় এবং কর্নেল অলিকে যখন অসম্মান করে প্রত্যেকটি জায়গায় কথা বলা হয়, সেটি কিন্তু আপনার খুবই অসম্মানের এবং আমাদেরকে ভাবতে বাধ্য করে যে কর্নেল অলি আসলে বা বিএনপির মধ্যে কর্নেল অলির মধ্যে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে আজকে কর্নেল অলি জামাতের জোটে গিয়ে পৌঁছেছেন। কর্নেল অলির কথা যদি আমরা শুনি তাহলে যেটি বুঝবো সেটি হচ্ছে যে কর্নেল অলি নিজে বলেছেন তাকে সম্মান দেয়া হয় নাই, তাকে আপনার তিনি যে কয়টি আসন চেয়েছিলেন কিংবা জোটের যেই বৈঠক, সেই বৈঠকগুলোতেও তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, তাকে ডাকাও হয় নাই, তার সঙ্গে কোনো আলাপ আলোচনাও হয় নাই। এইরকম অনেক অভিযোগ কিংবা অথবা আমরা যদি বলি যে তার মনের কষ্ট তিনি কিন্তু আহ, সবার সামনেই তিনি বলেছেন, গণমাধ্যমে বলেছেন এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে কর্নেল অলি যে কথাটি বলছিলেন গণমাধ্যমে, যে বিএনপিকে নিয়ে তার যেই কষ্টের জায়গা সেটি তিনি পরিষ্কার করেছেন। তবে বিএনপির তরফ থেকে এই কথা বা বিএনপির তরফ থেকে এই জোট নিয়ে কোনো কথা কিন্তু আমরা, মানে ফর্মাল আলোচনার বাইরে কিন্তু ঠিক বেশি কিছু আমরা তেমন জানি না, অথবা বিএনপিও কিন্তু তেমন একটা কথা বলে নাই। বাংলাদেশের রাজনীতি এখন মানে যেই পরিস্থিতির দিকে যাচ্ছে, কিংবা আমি যদি বলি খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতি কিন্তু অনেকটাই তারেক রহমান কেন্দ্রিক হয়ে গেছে এবং আমরা জানি যে তারেক রহমান বাংলাদেশে আসার পরে বিএনপির ভেতরে অনেক পরিবর্তন আমরা আশা করছিলাম এবং আস্তে আস্তে কিন্তু আমরা সেই বিএনপির ভেতরের একটা বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আজকের আমার এই আলোচনার মধ্যে আরো একটা বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে কর্নেল অলি একজন মুক্তিযোদ্ধা হয়ে যখন তিনি জামাত সম্পর্কে বলেন যে জামাতে কোনো রাজাকার নাই, জামাত এখন পরিশুদ্ধ। আসলে দেখেন, আমার আমার যেই সিম্পল ভাবনা সেটা হচ্ছে আমার কিংবা আপনার পরিবারের মধ্যে যদি আপনার পরিবারের ধরেন ২ শত আ ২ ২ জেনারেশন ধরে রেকর্ড আছে যে আপনার পরিবারের মধ্যে চুরির অভ্যাস আছে কিংবা আপনার পরিবারের কোনো না কোনো সদস্য মানে আ চুরি করে বা
চোরামি যত কারবার আছে সেই কারবারের সাথে যুক্ত আছেন, কিংবা আপনার পরিবারের কেউ একজন নেশাগ্রস্ত, কিংবা আপনার পরিবারের একটা কোনো ব্যাড রেকর্ড আছে। এখন ২ জেনারেশনের মধ্যে এই রেকর্ডটা আছে। কিন্তু তৃতীয় প্রজন্ম কিংবা চতুর্থ প্রজন্ম যখন আসে তখন কিন্তু আপনার সাইকোলজিক্যালি এই পরিবারটাকে কিন্তু সেই নেগেটিভ চোখেই কিন্তু দেখা হবে। আমি যদ্দূর একদম স্বাভাবিক আমি একদম নরমাল ভাষাতেই বলছি, যেটা সাধারণ মানুষ যেই ভাষাতে কথা বলে আমি ঠিক সেই ভাষাতেই বলছি যে এখন জামাতের উপরে যে ট্যাগ, আপনি যদি ৪৭ দেখেন, ৪৭-এও কিন্তু জামাত ভারত পাকিস্তান ভাগ চায় নাই। যখন ধর্মের ভিত্তিতে হিন্দু এবং মুসলিম এই মেজরিটির ভিত্তিতে যখন ভারত পাকিস্তান ভাগ হইল, তখন জামাত হয়ে গেল পাকিস্তানে, মানে জামাত চলে গেল পাকিস্তানের পক্ষে। এখন আসি হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে এই যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, ৭১-এর মহান যে ৭১ স্বাধীনতার যে যুদ্ধ, বাংলাদেশ যেই যুদ্ধে জয়ী হয়েছে, বাংলাদেশ যার জন্য যুদ্ধ করেছে, বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে, নিজের সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছে, সেই সময়ে যখন জামাত, আমি এক্স্যাক্টলি এটা বলবো না যে ৩০ লক্ষ শহীদ হয়েছে, আমি ধরে নিচ্ছি ৪-৫ লক্ষই শহীদ হয়েছে। ৪-৫ লক্ষ মানুষকেই আপনার হত্যা করা হয়েছে বিনা কোনো কারণে। সেই হত্যার মধ্যে যারা ফুয়েল দিয়েছে, কিংবা যারা আমি যদি বলি যারা হচ্ছে আপনার পাকিস্তানের পক্ষে সাফাই গেয়েছে, পাকিস্তানের ভাগ চায় নাই, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে, এবং পাকিস্তানের সাথে থাকতে চাওয়াটাকেও আমি বড় ভুল হিসাবে দেখি না। বাট আমি এই জায়গাটা দেখি যখন আমাদের দেশের, আমাদের নিজেদের লোকদের যখন হত্যা করা হচ্ছিল, কিংবা মা-বোনদের, আমি তো দেখি নাই, আমি ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্টের ঘটনা থেকেই যদি আমি দেখি যে যেভাবে হত্যা হয়েছে, যেভাবে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যেভাবে আপনার শিশু হত্যা হয়েছে, মানে বুলেট ছোড়া হয়েছে, কিছুটা তো ৭১-এর আন্দাজ পাওয়া যায়। ডেফিনিটলি ৭১ এর থেকেও ভয়ানক ছিল। সেই জায়গাতে কিন্তু জামাত আপনার আ পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে কিন্তু জামাত যুক্ত ছিল। অতএব জামাতের যেই প্রিভিয়াস কৃতকর্ম বা আগের যেই কর্ম, সেই কর্ম কিন্তু জামাতকে কখনোই পরিশুদ্ধ হতে দিবে না বলে আমার ধারণা, এবং আমি এটাই ব্যক্তিগতভাবে এটাই মনে করি। এবং জামাত যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, আমরা যদি জামাতের এই কিছুদিনের ভেতরের একদম জান্নাতের টিকিট পাওয়া, এটা তো একদম খুবই পুরনো হয়ে গেছে। তারপরে হচ্ছে সুখ টান দিয়ে ভোট দেওয়া, সেটাও নাকি খুব মানে সিগারেটে একটা টান দিয়ে ভোট দেওয়া, বা সেই মানে এই ধরনের মন্তব্য যখন জামাতের কোনো কর্মীরা করে, কিংবা জামাতের প্রার্থীরা যখন নিজ নিজ এলাকায় যেয়ে বলে, আমি দেখেছি সম্প্রতি একজন জামাতের একজন বাংলাদেশের খুবই বড় একজন ব্যারিস্টার, অ্যাডভোকেট, উনি আ আইন আপনার প্র্যাকটিস করে, হ্যাঁ? আমি নাম নিচ্ছি না। তিনি তার নির্বাচনী এলাকায়, কিংবা তিনি তার এলাকায় যে গ্রামের মানুষদের, সোজা সরল মানুষ তারা, তাদেরকে বলছে যে বিদেশিরা নাকি এসে তার এলাকায় থাকতে চায়, সেখান থেকে যেতে চায় না। এই ধরনের যে ভুয়া কথাগুলো যখন আপনার গ্রামের সহজ সরল মানুষদেরকে বুঝানো হয় বা বলা হয়, হ্যাঁ? তো সেগুলো কিন্তু জামাতের একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করে। একটা পোর্ট্রেট কিন্তু, হ্যাঁ? একটা পোর্ট্রে করে যে আসলে আম জামাত কি করতে চাইছে, বা জামাতের রাজনৈতিক আ জায়গাটা কোন জায়গা। আসলে ধর্মের ভিত্তিতে, ধর্মকে ব্যবহার করে, কোরআন সুন্নাহকে ব্যবহার করে যদি নির্বাচনে আসা এবং প্রচারণার মধ্যে যেই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোও কিন্তু জামাতের ওই যে যেটা বললাম যে ক্যারেক্টার কিন্তু এটা পোর্ট্রে করে। অতএব এই জায়গাগুলোতেই কিন্তু সাধারণ মানুষ এবং আমার নিজের ব্যক্তিগত জায়গায়ও কিন্তু আপত্তি আছে। এবং আমি ডক্টর শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, ব্যক্তিগত পর্যায়ে পছন্দ করি। তার কারণ আমার কাছে মনে হয়েছে তিনি অনেকটি লিবারেল। তিনি লিবারেল, ঠিক আছে। কিন্তু জামাতের ভেতরে সবাই কিন্তু সেই লিবারেল না। এখন ঠিক সেই জায়গাটিতেই যখন কর্নেল ওলির মতো একজন মুক্তিযোদ্ধা যখন সেখানে জয়েন করে,
সেটিকেই কিন্তু অশনি সংকেত বলে আমার কাছে মনে হয়। এবং রাজনীতিতে আমরা শুনেছি যে রাজনীতিতে নাকি ক্যারেক্টার, আত্মীয়, বাবা-মা কোনো কিছু চিন্তা হয় না। কর্নেল ওলি সেটির পরিচয়ই দিলেন কিনা সেটি আপনারা দর্শক বিবেচনা করতে পারেন। সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।